আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। 4 স্তরের নিরাপত্তা। জানাবো হাদি হত্যাসহ চাঞ্চল্যকাজ 4 ঘটনায় আসামি ধরতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। এবং সর্বশেষ জানাবো নাহিদের পোস্ট, তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 11:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের 196 নম্বর বাসায় পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মীর স্বাগতম তারেক রহমান স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এর আগে সন্ধ্যা 7:34 অসুস্থ মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে গুলশানের বাসার উদ্দেশ্যে তিনি এভারকেয়ার হাসপাতালে ত্যাগ করেন। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। 4 স্তরের নিরাপত্তা। শুক্রবার বাদ জুমা সাফারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জানা যায়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এ নিয়ে সাভার আশুলিয়ায় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। হাদি হত্যাসহ চাঞ্চল্যকার 4 ঘটনায় আসামি ধরতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। অত্যন্ত সুকৌশলে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর। জীবন মৃত্যুর সন্ধিকোণে টানা 7 দিন চিকিৎসাধীন থাকার পর গত 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। অথচ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় এ যোদ্ধা হুমকির মধ্যে ছিলেন। হুমকির বিষয়টি জানত আইনশৃঙ্খলা বাহিনীও, কিন্তু হাদি নিরাপত্তা নিশ্চিত হয়নি। শুধু কি তাই, হামলার পর আসামিরা সুকৌশলে পালিয়ে গেলেও মূল শুটাসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কড়া ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা মোটিভে পুড়ে যাওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি থানা হেফাজত থেকে পালানো হত্যা মামলার আসামি ওসি শাহ আলমকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চাঞ্চল্যকার এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী শুধু ব্যর্থতার পরিচয় দেয়নি, গ্রেপ্তার হওয়া ওসি থানা হেফাজত থেকে পালিয়ে ভারত চলে গেলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী একাধিক বিশ্বস্ত সূত্র ও কর্মকর্তারা বলছেন, চাঞ্চল্যকার এই 3 ঘটনার আসামিরা পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে তারা ব্যবহার করেছে অবৈধ সীমান্ত পথ। আইন শৃঙ্খলা বাহিনী জানে অবৈধ সীমান্ত পারাপারে কোন রুট ব্যবহৃত হয় এবং কারা সেখানে সহযোগিতা করে। তারপরেও তাদের অবৈধ সীমান্ত পারাপার ও দেশত্যাগ ঠেকানো যায়নি। হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে কুশীলবদের খোঁজা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, হাদিকে হত্যা চেষ্টার ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা বের করার চেষ্টা চলছে। পরিকল্পনাকারীরা, অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারীদের খোঁজা হচ্ছে। নাসুল ইসলাম আরও বলেন, হত্যা চেষ্টা মামলার তদন্তে যখন যার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ ফয়সালকে প্রাইভেট কার ঠিক করে দেওয়া মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বছরের শুরুতে 10 দিনের ব্যবধানে 2টি চাঞ্চল্যকার ঘটনার ভিডিও ফাঁসে বিপাকে পড়েছে ঢাকা মহানগর পুলিশ। আলোচিত ঘটনা দুটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা। ডিএমপি বলছে, এই 2 ঘটনায় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও পরিচয় প্রচার এবং ভিডিও ফাঁস হওয়ায় আসামিরা লাপাত্তা হয়ে গেছে। সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো সেই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যার ঘটনায় মামলার এজারভুক্ত 5 আসামি সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও 2 জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। উল্লেখ্য, গত 12 এপ্রিল ভোর 4টা থেকে 5টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি সহ শান্তির পায়রা মোটিফের একাংশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে শাহবাগ থানার একটি মামলা হয়েছে। ফ্যাসিবাদের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনা
ঘটনায় সিসিটিভি ফুটেজে মাস্ক পরা যে যুবককে দেখা গেছে তিনি আরবি বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী বলে ওই বিভাগের শিক্ষার্থীদের ধারণা। শাহবাগ থানা পুলিশ জানায়, ডিএমপি কমিশনারের নির্দেশে মামলাটি তদন্ত করছে ডিবি ওয়ারি বিভাগ। তবে প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও লাপাত্তা ওই যুবককে গ্রেপ্তারের বিষয়ে এখনও কোনো সুখবর মেলেনি। ধরা পড়েনি থানা থেকে পালানো ওসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আনার পর রাজধানীর উত্তরা পূর্ব থানা হেফাজতে রাখা হয়। গত 9 জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। তবে ওই দিন সকালে তিনি উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান। অভিযোগ ওঠে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল। পুলিশ সদস্যদের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন। এরপর পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব ইউনিট কাজ শুরু করে। তবে সর্বশেষ 18 ডিসেম্বর পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যদিও তাকে পুনরায় গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছিল পুলিশ। এই ঘটনায় অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্ট থানার তৎকালীন ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ শাহজাদ আলী বলেছেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি, দেওয়ার প্রশ্নই আসে না। তাকে যদি পুলিশ ছাড়ত তবে কুষ্টিয়াতে ছেড়ে দিত, ঢাকায় আনার পর নয়। এই ঘটনায় দায়িত্ব অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে। কমিশনার আরও বলেন, আমরা তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, তবে আমার ধারণা তিনি হয়তো আর এদেশে আর নেই, ভারত বা অন্য কোথাও পালিয়েছে। নাহিদের পোস্ট, তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরাকে গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেল 4:58 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটির নিচে হুবহু দেওয়া হলো, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন। তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্র নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই, যেখানে ভবিষ্যতে ভিন্ন মতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের রাষ্ট্রীয় দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হবে না। বিগত 1.5 দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আজ আমরা মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে প্রতিটি নাগরিকের আইনি শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে বলে আমরা বিশ্বাস করি। নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।